Do you feel that? We should go. You feel it? You do? Miranda said she was chosen. If you were destined to come to this place. Can I go in your basement? I need him to tell me a secret. I can save all of you. Is this really where it happens? Stronger. I'm angry all the time. Okay. Thank you. Help! What have I done? আসসালামু আলাইকুম। বয়েড ফাতেমাকে জঙ্গলের সেই ঘরে নিয়ে আসে যেখানে দ্বিতীয় সিজনে আমরা দেখেছিলাম সারাকে রেখেছিল। তো বয়েড ফাতেমাকে সব খুলে বলতে বলে এক্স্যাক্টলি সেখানে কি হয়েছিল। ফাতেমা বলে আমি গ্রিন হাউসে গিয়েছিলাম পচা সবজি খাওয়ার জন্য, কিন্তু তখন তার খেতে ভালো লাগছিল না, তাই সে ফিরে আসছিল। হঠাৎ তার পেটে ব্যথা ওঠে। ঠিক সেই সময় টিলি চলে আসে এবং তাকে সাহায্য করার চেষ্টা করছিল। হঠাৎ তার ভেতরে রাগ জন্মাতে শুরু করে। সে টিলিকে যেতে বলে সেখান থেকে, কিন্তু টিলি বোঝানোর চেষ্টা করছিল সবাই আমার পাশে আছে। সেই মুহূর্তে আমার কি হলো জানি না, আমি সেখানে একটি কেচি পেয়ে তার বুকের মধ্যে বসিয়ে দেই। সব কথা শোনার পর বয়েড একটি ট্যালিসম্যান দরজায় ঝুলিয়ে দেয়। তারপর বলে সে কাল সকালে এখানে আসবে এবং এলিসের সাথে আলোচনা করে একটি উপায় বের করবে পরবর্তী পদক্ষেপ কী কী নেওয়া যেতে পারে। ফাতিমা কেঁদে বলে পদক্ষেপ নেওয়ার আর কোনো রাস্তা নেই। তখন বয়েড তাকে বোঝায় আমরা একটি পরিবার, আমরা একটি সঠিক রাস্তা অবশ্যই বের করে আনব, আপাতত তোমাকে শান্ত থাকতে হবে। তারপর বয়েড ফাতিমার জন্য কিছু রান্না করা খাবার বের করে। ফাতিমা সেটা দেখেই বলে সে এই খাবার খেতে পারবে না, তার গলা দিয়ে কিছুতেই নামবে না। বয়েড তাকে জোর দিয়ে বলে এই মুহূর্তে কষ্ট হলেও খেতে হবে, তা না হলে তাকে সুস্থ করা যাবে না। তখন ফাতিমা বলে এখন টিলির কি হবে, আমি তাকে ওইভাবে রেখে এসেছি। বয়েড বলে এতক্ষণ হয়তো কেউ না কেউ জেনে গিয়েছে, আমরা এখন ওই খুনের জন্য অন্য কাউকে খুঁজব। এই কথা শোনার পর ফাতিমা আরও ভয় পেয়ে যায়। বয়েড তাকে বোঝায় এই পরিস্থিতিতে তাকে অনেক স্ট্রং হতে হবে, কারণ এলিসের তাকে খুবই প্রয়োজন। তারপর বয়েড বের হয়ে যাওয়ার আগে তাকে বলে যায় শীঘ্রই সন্ধ্যা নেমে আসবে, তুমি এখান থেকে বের হবে না, আমি শীঘ্রই একটি উপায় বের করে আনব। এদিকে জিম তার পরিবার নিয়ে শহরে ফিরে আসে এবং জেইড তার গবেষণার স্থানে ফিরে যায়। তখন ভেতরের রুম থেকে শব্দ আসে। সে একটি বোতল হাতে নিয়ে সেদিকে এগিয়ে যায় এবং ভেতরে যে আছে তাকে বেরিয়ে আসতে বলে। সেই মুহূর্তে মাতাল অবস্থায় হেনরি বেরিয়ে আসে। জেইড জানতে চায় সে কে। হেনরি তাকে পরিচয় দেয় সে ভিক্টরের বাবা। তারপর হেনরি তাকে জিজ্ঞেস করে এইসব গবেষণার জন্য কি তুমি সাজিয়েছ? জেড বলে না। এরপর সে ওই দিকে চলে যায় এবং সাজিয়ে রাখা কাগজগুলো দেখতে থাকে। অপরদিকে ম্যারিয়াল কলোনি হাউসের দিকে আসছিল ফাতিমাকে চেক আপ করার জন্য। তখন একজন টিলির লাশ দেখতে পেয়ে ডোনাকে ডাকতে শুরু করে। ম্যারিয়াল জানতে চায় কি হয়েছে। লোকটি বলে টিলির লাশ পড়ে আছে গ্রিন হাউসের ভেতর। তখন বারান্দায় অ্যালজিন ক্যামেরাটা নিয়ে পায়চারি করছিল এবং লোকটির কথা শুনে ফেলে। সে ক্যামেরাটি রেখে সেখানে এগিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে ক্যামেরাটি আবার ছবি তুলে ফেলে। সে ছবিটি হাতে নিয়ে দেখতে থাকে, অর্থাৎ এবার তাকে নতুন নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিকে ক্লিনিকে জুলি র্যান্ডালের রুমে আসে তাকে জানাতে সে বাসায় ফিরে যাচ্ছে এবং তাকে ধন্যবাদ দেয় এই জায়গায় রাতে তাকে থাকতে দেওয়ার জন্য। তারপর র্যান্ডালের সামনে এসে বলে তাদের এখন ওই জায়গায় যাওয়া উচিত যেখানে গতকাল র্যান্ডাল ও জুলি গিয়েছিল। তো জুলি তাকে বলে তুমিও ওই জায়গায় অনুভব করেছিলে আমি জানি, তাই আমাদের উচিত ওই জায়গার আসল রহস্য খুঁজে বের করা। কিন্তু র্যান্ডাল বলে ওই জায়গায় এমন কিছুই নেই, শুধু শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। র্যান্ডাল রেগে বলে তুমি যদি আমাদের সাহায্য করতেই চাও তাহলে ওই জায়গা থেকে দূরে থাকো। তখন জুলি মাইন্ড করে সেখান থেকে চলে যায়। এদিকে বয়েড এলিসকে বুঝিয়ে বলে যদি তোমার কাছে কেউ জানতে চায় তাহলে বলবে গতরাতে তুমি ও ফাতিমা আমার কাছে ছিলে। এলিস বলে এখানে ফাতিমার তো কোনো দোষ নেই, তাই আসল সত্যটা জানিয়ে দিলে সমস্যা কোথায়? বয়েড বলে হয়তো কিছু লোক বিশ্বাস করতে পারে, তবে এটা নিশ্চিত নয়। তাই এখন তুমি তোমার ঘরে যাবে আর ফাতিমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেবে, যেন কয়েকদিন জঙ্গলে থাকা যায়। তাই বলে বেশি কিছু নেওয়া যাবে না, এতে মানুষের সন্দেহ বেড়ে যেতে পারে। এলিস তার বাবাকে বলে ঠিক আছে। তারপর সে তার রুমের দিকে যায়। তখন কেনি বয়েডকে ডাক দেয় গ্রিন হাউসের সামনে থেকে। সে এসে দেখে টিলির দেহ পড়ে আছে।
বয়েড একদম না জানা ব্যক্তিদের মতো জিজ্ঞেস করে, এখানে কেউ কি কাউকে দেখেছে? তখন কেনি জানায়, এমন কাউকেই কেউ দেখেনি, এমনকি কোনো শব্দও কেউ শুনতে পায়নি, কারণ স্নোফল হওয়ার পর থেকে এই দিকে খুবই কম লোক আসে। বয়েড আবার জিজ্ঞেস করে, এই ঘটনা আনুমানিক কয়টার দিকে হতে পারে? তখন টিলির লাশ দেখা প্রথম ব্যক্তি বলে, হতে পারে কাল রাতে বা আজ সকালে। তখন অ্যাকোস্টা বলে, রাক্ষসেরা কখনোই এই কেচি ব্যবহার করবে না, এটা মানুষের দ্বারাই হয়েছে, তাই আমাদের উচিত এখন কলোনি হাউসের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা। বয়েড চুপচাপ শুনছিল। কেনি তাকে ডেকে বলে, অ্যাকোস্টা কি বলেছে সেটা শুনেছ? তখন বয়েড তার হুঁশে আসে। তারপর বলে, হ্যাঁ, সবাইকে জিজ্ঞাসাবাদ করো, আমি এলিসকে নিয়ে আসছি। অ্যাকোস্টা জানতে চায় কেন? বয়েড বলে, আমাদের জানতে হবে গতকালকে এখানে কে এসেছিল। তারপর বয়েড কেনি ও অ্যাকোস্টাকে তদন্ত করতে পাঠিয়ে দেয়। তখন অ্যাকোস্টা বয়েডকে সন্দেহের বশে জিজ্ঞেস করে, সব কিছু ঠিক আছে তো বয়েড? বয়েড বলে, হ্যাঁ, আমাদের তদন্ত করতে হবে। সেই মুহূর্তে ডোনা একটি চাদর নিয়ে হাজির হয় এবং টিলির শরীর ঢেকে দেয়। তারপর বয়েডকে বলে, এই ব্যাপারে সারাকে প্রশ্ন করতে হবে। বয়েড বলে, সে এই কাজ করেনি। ডোনা বলে, কলোনি হাউসের সবাই সারাকে সন্দেহ করছে, যদি সারা এই কাজ না করেও থাকে তবু তাকে জিজ্ঞাসাবাদ করে কনফার্ম হতে হবে। এরপর ডোনাও চলে যায়। তখন বয়েড চাদর সরিয়ে ভালোভাবে টিলির মৃতদেহ দেখতে থাকে। অপরদিকে সারা পাপেট শোর মতো জ্যাসপারের হয়ে ভিক্টরকে প্রশ্ন করে, তুমি কি আমার সাথে খেলবে? তখন ভিক্টর রেগে যায় এবং সারাকে বলে, তুমি ঠিকমতো করতে পারছো না, যার কারণে আমার কিছুই মনে পড়ছে না। ভিক্টর নিজেই নিজেকে থাপ্পড় মারতে থাকে। সারা তাকে বোঝানোর চেষ্টা করে সে সব রকমভাবেই তাকে প্রশ্ন করেছে, এছাড়া তার আর কোনো উপায় নেই। অন্যদিকে তাবিথা কিচেনে ভীষণ মন খারাপ করে রান্না করছিল। তখন সেখানে জিম আসে এবং তাকে বলে, আমি জানি তুমি ওই বাচ্চাদের সাহায্য করতে চাচ্ছ এবং এই শহরের মানুষদেরও, কিন্তু কোনো কিছুই তোমার নিয়ন্ত্রণে নেই। তুমি কি জানো আমি এই টেলিফোন কেন খুলে ফেলেছি? কিছুদিন আগে এই ফোনে কল আসে এবং অপর প্রান্ত থেকে একজন বলে, আমি থমাস। তখন তাবিথা তার দিকে ঘুরে তাকায়। জিম আরও বলে, এই শহরের অদৃশ্য শক্তি আমাদের ব্যাপারে সব কিছু জানে, এমনকি আমাদের দুর্বল জায়গা সম্পর্কেও তারা ভালো জানে। তখনই দরজায় নক করার শব্দ আসে। তাবিথা দরজা খুলেই দেখে সারা। সারা তাকে বলে, সিরিয়াস ব্যাপার না হলে আমি এখানে আসতাম না। ভিক্টরের অবস্থা খুবই খারাপ, সে আমার ঘরের বেসমেন্টে আছে, সে শুধু তোমার সাথেই কথা বলতে চায়। তখন তাবিথা বলে, একটু অপেক্ষা করো, আমি কোট নিয়ে আসছি। আরেকদিকে অ্যালজিন ক্লিনিকে আসে কিছু মেডিকেল জিনিসপত্র নেওয়ার জন্য। সে চুপিসারে সেগুলো খুঁজছিল। তখন র্যান্ডাল এসে বলে, তুমি ভুল জায়গায় ড্রাগ চুরি করতে এসেছো। অ্যালজিন হেসে বলে, না, তার পায়ে কিছুটা ক্ষত হয়েছে, এই জন্য সে ব্যান্ডেজ নিতে এসেছে। তখন র্যান্ডাল বলে, তুমি কি শুনেছো টিলি মারা গিয়েছে? অ্যালজিন মাথা নেড়ে বলে, হ্যাঁ। র্যান্ডাল বলে, তার সাথে খুবই খারাপ কাজ করা হয়েছে। তারপর অ্যালজিনের কাছে ক্ষমা চায়। যেদিন তারা বাসে করে এই শহরে এসেছিল, আশা করি আপনাদের মনে আছে দ্বিতীয় সিজনে র্যান্ডাল ও অ্যালজিনের মধ্যে কী হয়েছিল। তো র্যান্ডাল বলে, সেদিন তুমিই ঠিক ছিলে। তখন অ্যালজিনও তার কাছে ক্ষমা চায় তার গায়ে বমি করার জন্য। র্যান্ডাল একটু হেসে সেখান থেকে চলে যায়। তারপর অ্যালজিন খুঁজে বের করে যেটা সে খুঁজছিল। সেটা ছিল একটি ব্লাড কালেক্ট করার ম্যানুয়াল ইকুইপমেন্ট, অর্থাৎ অ্যালজিন ভয়ানক কিছু একটা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে সারা তাবিথাকে বেসমেন্টে নিয়ে আসে। তখন ভিক্টর তাকে তাড়াতাড়ি একটি চেয়ারে বসিয়ে দেয় এবং তাকে জ্যাসপারের হয়ে প্রশ্ন করতে বলে, যেন সেই দিনের কথা তার মনে পড়ে যায় যেদিন ক্রিস্টোফার জ্যাসপারের সাথে কথা বলছিল। সেই কথা ভিক্টরের ভীষণ জানা প্রয়োজন, কিন্তু তাবিথা বুঝতে পারছিল না সে কীভাবে জ্যাসপারের হয়ে কথা বলবে তার সাথে। তখন ভিক্টর আবার রেগে যায় এবং আবার নিজেই নিজের গালে থাপড়াতে থাকে। তাবিথা তাকে একটু শান্ত করে বলে, তুমি কি মনে রাখার জন্য কোনো ছবি এঁকে রেখেছিলে? ভিক্টর বলে, না। তাবিথা তাকে বুঝিয়ে সুঝিয়ে চেয়ারে বসায়। তারপর বলে, আমরা দুজন একসাথে সেদিনের কথা মনে করব, ঠিক আছে? ভিক্টর শিশুদের মতো রাজি হয়ে যায়। এদিকে জুলি বাসায় এসে দেখে তার বাবা কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। সে তার বাবাকে জিজ্ঞেস করে, জঙ্গলের অভিজ্ঞতা কেমন ছিল? জিম বলে, একদম বাজে। তারপর সে জুলিকে বলে, উপরে তোমার ভাই আছে, তুমি তোমার ভাইয়ের সাথেই থাকো, আমি একজনের সাথে কথা বলে আসছি। জুলি উপরে গিয়ে দেখে ইথান মন খারাপ করে খাটের এক কোনায় বসে আছে। সে ইথানকে বলে, তুমি আমার সাথে কোথাও যাবে যেটা তোমার পছন্দ হবে। তখনই ইথানের মন ভালো হয়ে যায়। অপরদিকে হেনরি জেইডের সাথে কথা বলছে
সে জেডকে বলে, তুমি কি জানো আমার স্ত্রী এই জায়গা দেখতে পেত? জেড বলে, হ্যাঁ শুনেছি। তখন হেনরি বলে, তোমার আগে আরও বহু জ্ঞানীগুণী লোক এখানে এসেছিল, তারা বহু চেষ্টা করেও সমাধান বের করতে পারেনি। তোমার কি মনে হয় তুমি সমাধান করতে পারবে? জেড বলে, আমি তাদের থেকেও বেটার। সেই মুহূর্তে জিম চলে আসে এবং জেডকে ডিরেক্ট বলে, তুমি কেন আমার স্ত্রী ও সন্তানকে জঙ্গলে নিয়ে গিয়েছ? জেড বলে, সে জোর করে তাদের নিয়ে যায়নি, তাবিতা নিজের ইচ্ছায় সেখানে গিয়েছে। জিম খুব বাজে ব্যবহার করে বলে, তুমি আমার স্ত্রীর ব্রেন ওয়াশ করার চেষ্টা করছো যে ও স্পেশাল ব্যক্তি। আসলে এমনটা কিছুই নয়, তুমি আমার পরিবার থেকে দূরে থাকো। তাদের মধ্যে একটু ঝামেলা বেঁধে যায়। এই সব কিছু তখন হেনরি ভালোভাবে দেখছিল। তখন জেড বলে, আমার আর তোমার মধ্যে পার্থক্য কি জানো? আমি এই শহরের মানুষদের জন্য কিছু একটা করে যাচ্ছি, আর তুমি কিছুই করছো না। তোমার পরিবারকে যদি আমার থেকে দূরে রাখতে চাও তাহলে তোমার স্ত্রীকে বোঝাও, সে তোমার থেকেও ভালো বোঝে। তারপর সে বার থেকে বের হয়ে যায়। জিম ভীষণ রেগে তাকে পেছন থেকে ডেকে বলে, তাদের কথা এখনও শেষ হয়নি। তখন হেনরি বলে ওঠে, তোমাদের ঝগড়া অনেক ভালো ছিল। অপরদিকে এলিস ফাতিমার সাথে দেখা করতে আসে। তখন ফাতিমা বলে, তোমার বাবা ও তোমাকে এসব বন্ধ করতে হবে। আমি একজনকে হত্যা করেছি। আমার ভেতরে যেটা আছে সেটার কারণে যদি আমি দ্বিতীয়বার হত্যা করে ফেলি তাহলে কি হবে? এলিস তাকে শান্ত করে বলে, আমরা যেটাই করি না কেন আমাদের একসাথে করতে হবে। আমাদের যদি জঙ্গলে ট্যালিসম্যান নিয়ে থাকতে হয় তাহলেও একসাথে থাকতে হবে। তারপর সে ফাতিমাকে বলে, সে ব্যাগে করে তার কিছু কাপড় নিয়ে এসেছে, যদি বদলানোর প্রয়োজন পড়ে তাহলে বদলে নিও। এরপর এলিস তাকে একটি রুমাল দেয়, যেটা ছিল তাদের লাকি রুমাল। তারপর এলিস তাকে বলে যায় সে আবার তার সাথে দেখা করতে আসবে। ফাতিমা রুমালটি নিয়ে দরজার সামনে বসে পড়ে। সেই মুহূর্তে ওই কিমোনো পোশাক পরা আত্মাটি তার সামনে হাজির হয়। ফাতিমা ভীষণ ভয় পেয়ে যায় এবং সাথে সাথে আত্মাটি গায়েব হয়ে যায়। আর এখান থেকেই বোঝা যায় আত্মাটি ফাতিমার কাছে নিশ্চয়ই কিছু একটা চাচ্ছে। এদিকে অ্যালজিনকে দেখা যায় সে বাথরুমে নিজেকে দেখছে এবং একটি ছবি বেসিনের উপর রেখে দেয়, যেটা ক্যামেরায় অটোমেটিকভাবে উঠেছিল। সেই ছবিতে এক ব্যাগ রক্ত দেখা যাচ্ছিল, অর্থাৎ আত্মাটি তার শরীর থেকে এক ব্যাগ রক্ত বের করতে বলেছে। এরপর অ্যালজিন ক্লিনিক থেকে আনা ওই জিনিসটির মাধ্যমে তার শরীর থেকে রক্ত বের করতে শুরু করে। তখন ক্যামেরাটি আবার একটি ছবি বের করে দেয়। অপরদিকে বারে হেনরি জিমকে বলে, তোমার স্ত্রীর কথা শোনা উচিত। জিম জানতে চায় কেন? হেনরি বলে, 40 বছর আগে আমিও তোমার মতো আমার স্ত্রীর কথা শুনেছিলাম না, যেটা শোনা প্রয়োজন ছিল। জিম একটু একটু করে তার দিকে এগিয়ে আসে। হেনরি বলে, জেড একটা কথা ঠিকই বলেছে, তুমি শুধু নিজের পরিবারের কথাই শুধু ভাবছো, আসলে তুমি অনেক ভয়ের মধ্যে আছো। তখন জিম চেয়ার নিয়ে তার সামনে বসে পড়ে। হেনরি তাকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু জিম বলে তার যখন প্রথম সন্তান জুলি জন্ম নেয় তখন সে একটি বারে গিয়ে সবচেয়ে দামি ড্রিঙ্ক পান করেছিল, যেটা তাকে 1 ঘন্টার বেশি সময় মাতাল করে রেখেছিল। এর মধ্যে অনেক খারাপ কিছু ঘটে যায়। তারপর সে সিদ্ধান্ত নেয় সে আর কখনো ড্রিঙ্ক করবে না। সে একটি আদর্শ পিতা হবে, একজন আদর্শ স্বামী হবে। এভাবে তারা আলাপচারিতা চালিয়ে যায় এবং হেনরি তাকে আবার ড্রিঙ্ক অফার করে। অন্যদিকে জুলি ইথানকে আবার সেই জায়গায় নিয়ে আসে এবং তাকে অনুরোধ করে তার পিতামাতাকে যেন না জানানো হয়। তারপর বলে এই জায়গা তাকে কেমন জানি টানে, কিন্তু সে কি করবে বুঝতে পারছে না। তখন ইথান তাকে সাহস দিয়ে বলে, চলো আমরা একসাথে ভেতরের দিকে আগাই। জুলি তার কথায় ভীষণ খুশি হয় এবং তার হাত ধরে ভেতরে প্রবেশ করার সাথে সাথে জুলি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার র্যান্ডাল ও ম্যারিয়েলের আত্মা বন্দী ছিল। সে দেখতে পায় তারা 3 জন ভয়ানকভাবে চিৎকার করছে। সে সহ্য করতে না পেরে সেখানেই বসে পড়ে। এদিকে ইথান দেখতে পায় তার বোন ছটফট করছে, অর্থাৎ জুলির আত্মা ওই দুনিয়ায় আবার চলে গেছে। ইথান সাহায্যের জন্য চেঁচাতে শুরু করে। এদিকে তাবিদা ভিক্টরকে মনে করানোর জন্য প্রশ্ন করে, যেদিন ক্রিস্টোফার জ্যাসপারের সাথে কথা বলছিল সেদিন তুমি কোথায় ছিলে? ভিক্টর বলে সে একটি বেসমেন্টে ছিল এবং সেটা অনেক বেশি অন্ধকার ছিল। তাবিদা প্রশ্ন করে, সেটা কোন বেসমেন্ট? ভিক্টর বলে তার কিছুই মনে পড়ছে না। সে আবার নিজেকে মারতে থাকে। তখন সারা তাকে প্রশ্ন করে, সেদিন আবহাওয়া কেমন ছিল? ভিক্টর বলে সেদিন চারিদিক কুয়াশা আচ্ছন্ন ছিল। সে এবং তার বোন অ্যালোয়েস লুকোচুরি খেলছিল। অ্যালোয়েস অনেক ভালো লুকোচুরি খেলতে পারত। সে তাকে খুঁজতে খুঁজতে চার্চে চলে যায়, কিন্তু অ্যালোয়েস কখনোই চার্চে যেত না, কারণ চার্চ তার কাছে ভয় লাগতো।
সেখানেই সে ক্রিস্টোফার ও জ্যাসপারকে কথা বলতে দেখে। তখনই ভিক্টরের মনে পড়ে যায় সেখানে ক্রিস্টোফার ও জ্যাসপার কী কথা বলেছিল। অপরদিকে সেই লোককে কেনি ও অ্যাকোস্টা জিজ্ঞাসাবাদ শুরু করে সে কাউকে দেখেছে কিনা, কিন্তু লোকটি রেগে যায় এবং বলে এই কাজ সারা করতে পারে, কেননা সে আগেও খুন করেছে। লোকটি কেনিকে বলে সারা তোমার পিতাকেও মেরেছে, কেন তাকে বাঁচানোর চেষ্টা করছো বারবার। তখন অ্যাকোস্টা জানতে চায় সারাকে। লোকটি বলে তুমি তো জানো না, আগে তাকে জিজ্ঞাসা করো। অন্যদিকে পুলিশ স্টেশনে এলিস তার পিতাকে বোঝানোর চেষ্টা করে তাদের হাতে সময় অনেক কম, তাই এর মধ্যেই সবাইকে আসল সত্যটা জানানো দরকার এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সে এবং ফাতেমা ট্যালিসম্যান ব্যবহার করে জঙ্গলের ওই ঘরে থাকবে। কিন্তু বয়েড রেগে বলে ওই ঘর সুরক্ষিত নয়। তখনই সেখানে ডোনা এসে বয়েডকে বলে সবাই প্রস্তুত সারাকে ধরার জন্য। বয়েড বলে সারা এই কাজ কখনোই করেনি। ডোনা তাকে বোঝাতে গেলে বয়েড বলে ফেলে এই কাজ ফাতিমা করেছে। ডোনা একদম হতভম্ব হয়ে যায়, তার মুখ দিয়ে আর কথা বের হয় না। অন্যদিকে কেনি ও অ্যাকোস্টা সারার বাড়ির দিকে যাচ্ছিল। কেনি তাকে বোঝানোর চেষ্টা করছিল সারা আসলে ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেনি। অ্যাকোস্টা বলে এই শহরের লোকজন আসলে অনেক ফানি। সেই মুহূর্তে ইথান ছুটে এসে বলে তার বোন বিপদের মধ্যে আছে। কেনি ও অ্যাকোস্টা তাড়াতাড়ি ইথানের সাথে চলে যায়। তখনও জুলি আত্মাদের ওই দুনিয়ায় আটকে রয়েছে। জুলি চোখ খুলতেই দেখে তার সামনে কেউ নেই। সে উঠে দাঁড়ায়। তখন সে পিছনে সেই মার্টিনকে দেখতে পায় যাকে আমরা দ্বিতীয় সিজনে দেখেছিলাম। মার্টিন কাউকে বলছিল তোমাকে জলদি উপরে উঠে আসতে হবে। তখন মার্টিন জুলিকে নাম ধরে বলে তাকে রশি দাও। জুলি জানতে চায় সে কিভাবে তার নাম জানলো। মার্টিন তাকে অনুরোধ করে দ্রুত রশি ফেলতে। জুলি তার কথা মতো রশি কুয়ার মধ্যে ফেলে দেয়, আর সেই কুয়াতে ছিল বয়েড। অর্থাৎ এখানে জুলি টাইম ট্রাভেল করছে, সে এখন অতীতে রয়েছে। তখন বয়েড সেই রশি ধরে উপরে উঠে আসবে, কিন্তু বয়েড এখনও জানে না তাকে রশি কে দিয়েছিল, কারণ সে উপরে উঠেই দেখেছিল মার্টিনের হাত বাঁধা। এই জায়গাটি আমার অনেক বেশি মজা লেগেছে, এই অংশটুকু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো মার্টিন জুলিকে বলে এই জায়গা নিরাপদ নয়, জলদি এখান থেকে বেরিয়ে যাও। জুলি বের হওয়ার সময় পিছে ফিরে দেখে সেখানে মার্টিন গায়েব। সে আর কিছু না ভেবে দরজা খুলে বের হতেই দেখে সে এখন জঙ্গলের ওই টানেলের মধ্যে। সে তার গ্যাস লাইট জলদি চালানোর চেষ্টা করে, কিন্তু সেটা কিছুতেই চলছিল না। তখন সে ভিক্টরের সাথে তার মায়ের কথা বলতে শুনে, যখন ভিক্টর ও তাবিথা প্রথম এই টানেলের ভেতরে এসেছিল। সে তার মাকে ডাকতে ডাকতে সামনের দিকে এগিয়ে যায়। তখন সে বিভিন্ন রকমের চিৎকার ও মৃত শিশুদের বলা আংখুয়ে আংখুয়ে বলতে শুনে তার কান ভারী হয়ে আসছিল। সেই মুহূর্তে কেনি ও অ্যাকোস্টা এসে জুলিকে ধরে সেই জায়গা থেকে বের করে আনে। তখনই জুলি আসল দুনিয়ায় ফিরে আসে এবং তার ভাইকে জড়িয়ে ধরে। কেনি ও অ্যাকোস্টা তাকে প্রশ্ন করে সে কি ঠিক আছে। জুলি কিছুক্ষণ গাছের সাথে হেলান দিয়ে বসে থাকে। এদিকে ডোনা বয়েডকে বলে ফাতিমাকে এখানে আনতে হবে এবং সবাইকে জানাতে হবে, তা না হলে বাকি লোক এটা কোনোভাবে মানতে পারবে না। বয়েড বলে সে এখন আনতে পারবে না। ডোনা বলে এটা পরে সবাই এমনিতেও জানতে পারবে, তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। বয়েড বলে তারা পরে ধীরে ধীরে বুঝে যাবে, যেমনটা সারার ক্ষেত্রেও হয়েছে। তখন ডোনা বলে লোকজন এখনও সারাকে খারাপ চোখে দেখে। সে আরও বলে সে ফাতিমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসে, এখন এটা ছাড়া আর কোনো উপায় নেই। বয়েড বলে সে ফাতিমাকে তার কাছেই রাখবে এবং সে তার খেয়াল রাখবে যেন কারো ক্ষতি না হয়। ডোনা বলে তুমি যদি এটা সবাইকে না জানাও তাহলে আমি সবাইকে জানিয়ে দেব। সবার মতো আমিও এখন তোমাকে ভরসা করি না। আর এই কথা শুনে বয়েড ভেতর থেকে অনেক কষ্ট পায়। তারপর ডোনা সেখান থেকে চলে যায়। অপরদিকে ভিক্টর তাবিথা ও সারাকে চার্চের বেসমেন্টে নিয়ে যায় এবং বলতে থাকে সে যখন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে তখন সে ক্রিস্টোফার ও জ্যাসপারের সাথে কথা বলা শুনে ফেলে। জ্যাসপার এই শহরের গোপন সত্যটা বলছে। ক্রিস্টোফার ভীষণ রাগারাগি করে তার সাথে। ভিক্টরের মনে পড়ে যায় ক্রিস্টোফার আসলে জ্যাসপারের সাথে কথা বলছে না, সে ওই সাদা পোশাক পরা ছেলেটির সাথে কথা বলছে। ওই ছেলেটি তাকে গোপন সত্যটা বলে। এই শহরের সকল প্রশ্নের জবাব শুরুতেই আছে। সে বলে এই শহরের কিছু মানুষ ওই বাচ্চাদের অন্ধকারে খুন করে যাদের জন্ম অন্ধকারেই হয়েছিল। বাচ্চাগুলো সেই লোকগুলোকে ভালোবাসত এবং তাদের ভরসা করত। তবে ওই বাচ্চাগুলো এখন যাদের ভালোবাসে তাদের কাছে এই কাহিনীগুলো বলে।
তাদের আশা এই কাহিনী শুনে তারা তাদের সাহায্য করবে। ওই লোকগুলো যখন বাচ্চাদের লাশ পাথরের নিচে দাফন করে দেয় তখন ওই বাচ্চাদের আত্মাগুলো একটি প্রতীক বানায়, যেন কেউ এই প্রতীক অনুসরণ করে তাদের সাহায্য করতে আসে এবং সেই সাথে তারা গাছ হয়ে যায়, যার মাধ্যমে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তখন সারা বুঝতে পেরে বলে ওঠে, ওটা ফারোয়ে ট্রি। ভিক্টর আরও বলে, সাদা পোশাক পরা ছেলেটি ক্রিস্টোফারকে ওই গাছের কাছে যেতে বলে ওই বাচ্চাদের বাঁচানোর জন্য, কিন্তু ক্রিস্টোফার রাজি হয় না। সে ছেলেটির উপর ভীষণ রেগে যায়। তখন আমি এই সব কথা আমার মায়ের কাছে বলি, আর আমার মা ওই বাচ্চাদের বাঁচানোর জন্য বেরিয়ে যায়। এরপর সে আর কখনো ফিরে আসেনি। অপরদিকে এলজিন ফাতিমাকে নিয়ে যাওয়ার জন্য জঙ্গলের ঘরের সামনে হাজির হয়। তার হাতে সেই ঘরের ছবি, অর্থাৎ আত্মাটি তাকে এবার নির্দেশ দিয়েছে ফাতিমাকে নিয়ে আসতে। সেই জন্যই আত্মাটি ফাতিমার সামনে দেখা দিয়েছিল। আর সে কি চাচ্ছে সেটা কিছুক্ষণ বাদেই জানতে পারবেন। তো এলজিন ঘরের বাইরে থেকে ফাতিমাকে ডাক দেয়। ফাতিমা ভীষণ অবাক হয়ে যায়, এলজিন কিভাবে জানলো এখানে আমি আছি। এরপর এলজিন ভিতরে ঢুকে বলে, এলিস তাকে বলেছে তোমাকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে। এদিকে বয়েড এলিসকে নিয়ে ফাতিমার ঘরের দিকেই আসছিল এবং তাকে বোঝাচ্ছিল সে সপ্তাহে 2 বার তাদের সাথে দেখা করতে আসবে তাদের খাবার দিতে, তাই কোনো কিছুর প্রয়োজন হলে খাতায় লিস্ট করে রাখবে। এভাবে তারা কথা বলতে বলতে ঘরের সামনে পৌঁছে যায়। তখন তারা দেখতে পায় ঘরের দরজা খোলা। তারা দ্রুত সেদিকে গিয়ে দেখে ফাতিমা ঘরে নেই। তারা খুব চিন্তায় পড়ে যায়। এলিস চেঁচিয়ে ডাকতে থাকে ফাতিমাকে, কিন্তু তার কোনো হদিশ নেই। শেষ দৃশ্যে দেখা যায় এলজিন ফাতিমাকে নিয়ে সেই আন্ডারগ্রাউন্ড হোমের দিকে যাচ্ছে এবং তাকে বলে এলিস তার জন্য ভিতরে অপেক্ষা করছে, সেখানে একটি বেড রেডি করা আছে। তারপর ফাতিমাকে ভিতরে নিয়ে যায়। ফাতিমার ভিতরে ঢুকেই তার কাছে সন্দেহ লাগে। সে এলিসের নাম ধরে ডাকে, কিন্তু তার কোনো উত্তর আসে না। তাই সে বেরিয়ে যেতে লাগে। তখন এলজিন তার পথ আটকে বলে, তোমার এখন এখানেই থাকতে হবে বাচ্চার জন্য। ফাতিমা একটু অবাক হয়ে বলে, তার গর্ভে কোনো বাচ্চা নেই। এলজিন বলে, আছে, তবে সেটা তোমার নয়, ওই আত্মার। সে এই বাচ্চা নিতে আসবে। তখন ফাতিমা তাকে ধাক্কা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় আবার তার পেট ব্যথা শুরু হয়। এলজিন বলে বাচ্চাটিও এখান থেকে বের হতে চায় না, তবু ফাতিমা হামাগুড়ি দিয়ে বের হয়ে যেতে লাগে। তখন এলজিন তাকে জোর করে ভিতরে টেনে নিয়ে যায় এবং ফাতিমা সাহায্যের জন্য চেঁচাতে থাকে। আর এখানেই এপিসোড 8 শেষ হয়ে যায়।